আমরা আজকে জানবো তথ্য উপাত্ত সম্পর্কে। সাধারণভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি তথ্য কি। তথ্য হচ্ছে এক বা একাধিক উপাত্তের সমষ্টি, বা যেখানে এক বা একাধিক উপাত্ত থাকবে। এখন উপাত্ত বলতে আমরা কি বুঝি? উপাত্ত হচ্ছে সাধারণত তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো। তাহলে এখানে আমরা এটিকে আরেকটু সহজভাবে যদি বলতে চাই, আমাদেরকে যদি বলে কেউ যে কোন শ্রেণীর 10 জন ছাত্রের গণিতের গড় নম্বর হচ্ছে 90, এটি হচ্ছে একটি তথ্য। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি না, কোনো উপাত্ত পাচ্ছি না। উপাত্তগুলো কি হতে পারে? যখন এদেরকে আমরা উপাত্ত আকারে প্রকাশ করব তখন সেটি হতে পারে কি, যদি আমাদেরকে বলে দেয় গণিতে প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে, যেমন যদি দেয় 80, 95, 81 বা 92, এভাবে করে সবগুলো নম্বর যখন দিয়ে দিবে তখন আমরা কি পাবো? আসলে আমরা তখন উপাত্তগুলো পেয়ে যাব। তাহলে এই উপাত্তগুলো আসলে কত প্রকার? উপাত্তগুলো হচ্ছে সাধারণত আমরা পাই হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে কি প্রাথমিক উপাত্ত, বা এটাকে আমরা বলতে পারি প্রত্যক্ষ উপাত্ত। এখন প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত বলতে আমরা কি বুঝতে পারছি? আমরা বলতে পারি উৎস থেকে, কোনো একটা উৎস থেকে যদি আমরা সরাসরি যে উপাত্তগুলো সংগ্রহ করব সেগুলোকে বলবো আমরা প্রত্যক্ষ উপাত্ত। আর এটির কি নির্ভরযোগ্যতা অবশ্যই বেশি থাকবে, যেহেতু এটি সরাসরি সংগ্রহ করা হচ্ছে। আর আরেকটি হচ্ছে মাধ্যমিক উপাত্ত, বা আমরা বলি পরোক্ষ উপাত্ত। যখন সরাসরি সংগ্রহ করা হয় না, অন্য কারো থেকে সংগ্রহ করা হয়, তখন সেটাকে আমরা বলি মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। আর এর কি হবে? নির্ভরযোগ্যতা কম থাকবে। আমরা উপাত্তকে দুইভাবে বিন্যস্ত করতে পারি। উপাত্তগুলো সাধারণত দুইভাবে থাকতে পারে, একটি হচ্ছে বিন্যস্তভাবে আর একটি হচ্ছে অবিন্যস্তভাবে। এখন বিন্যস্তভাবে থাকা কি আর অবিন্যস্তভাবে থাকা কি? বিন্যস্তভাবে থাকা মানে হচ্ছে সুনির্দিষ্টভাবে থাকা, অর্থাৎ এলোমেলোভাবে না থাকা। যেমন আমাদেরকে যদি 10 জনের নম্বর দিয়ে থাকে এখানে, যেমন এইখানে আমরা যদি 4টি নাম্বার দেখতে পাচ্ছি, যেমন 80, 95, 81, 92, এরা কি এলোমেলোভাবে আছে, সুনির্দিষ্টভাবে নেই। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। যারা এলোমেলোভাবে থাকবে বা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে অবস্থান করবে, সে সকল কি বলবো? আমরা উপাত্তকে বলবো অবিন্যস্ত উপাত্ত। যেমন এটি একটি অবিন্যস্ত উপাত্তের উদাহরণ হতে পারে। আর বিন্যস্ত হচ্ছে কি, যাদেরকে আমরা সুন্দরভাবে ক্রমানুসারে সাজাবো। আমরা দুইভাবে সাজাতে পারি। আমরা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, আবার মানের অধক্রমে সাজাতে পারি। তাহলে আমরা যদি ছোট থেকে বড় দিকে সাজাই তখন কি হবে? মানের ঊর্ধ্বক্রমে সাজানো। আর আরেকটি হচ্ছে কি মানের অধক্রমে সাজানো। তাহলে এই দুইভাবে আমরা কি করতে পারি? সাজাতে পারি। এখন আমরা সরাসরি যদি আমাদের অনুশীলনী প্রশ্নগুলোর সমাধানগুলো করি, তাহলে আমরা আস্তে আস্তে ব্যাপারগুলো আরো পরিষ্কারভাবে জানতে পারবো। আমাদেরকে বলা হয়েছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। এই যে গণসংখ্যা সারণী তৈরি করব আমরা, এই তৈরি করার জন্য আমাদের আসলে কি কি প্রয়োজন? আমাদের এখানে অবশ্যই পরিসর বের করতে হবে। প্রথমে পরিসর থেকে আমরা কি করব? শ্রেণী সংখ্যা বের করব, এরপরে আমরা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবো। তাহলে প্রথমেই পরিসর বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে এদের ব্যাপ্তি আসলে কতটুকু, অর্থাৎ সর্বনিম্ন নম্বর এবং সর্বোচ্চ নম্বর জেনে আমরা কি করতে পারবো? পরিসর বের করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা সর্বনিম্ন নম্বর কত পাই এবং সর্বোচ্চ নম্বর কত পাই। সর্বোচ্চ নম্বর যখন আমরা খুঁজতে যাব তখন আমরা এখান থেকে দেখতে পাবো হচ্ছে সর্বোচ্চ নম্বর হচ্ছে 99 এবং সর্বনিম্ন নম্বর হচ্ছে 22। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে এখানে নম্বরগুলোর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 99 এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর 22। এখন পরিসর নির্ণয় করার জন্য একটি সূত্র রয়েছে। সূত্রটি কি? সুতরাং পরিসর
সমান কি হবে সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। তাহলে সর্বোচ্চ নম্বর হচ্ছে 99 বিয়োগ সর্বনিম্ন নম্বর হচ্ছে 22 যোগ 1। তাহলে আমরা কত পাবো 22, আর এখানে 99 থেকে যদি 22 যায় তাহলে থাকবে কত 77 যোগ 1 অর্থাৎ 78। এই যে পরিসর আমরা বের করেছি, এই পরিসর থেকে আমরা এখন কি করব শ্রেণী সংখ্যা বের করব। এই শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাদেরকে একটি কি ধরতে হবে শ্রেণী ব্যবধান ধরতে হবে। শ্রেণী ব্যবধান বলতে আমরা কি বুঝতে পারছি, আমরা কত করে পার্থক্য নিয়ে আমরা গণসংখ্যা সারণীটি আসলে তৈরি করতে চাই। আমরা কি 5 ঘর ধরে ধরবো নাকি 10 ঘর করে ধরবো, এটি আমাদের উপর নির্ভর করছে যদি আমাদেরকে প্রশ্নে বলে না দেয়া থাকে। তাহলে আমরা যদি 10 করে নিই তাহলে আমরা কি লিখব শ্রেণী ব্যবধান 10 করে ধরে শ্রেণী সংখ্যা আমরা কত পাবো, আমরা লিখব 78/10 অর্থাৎ কত 7.8। এই যে এখানে দশমিক আসবে, দশমিকগুলোকে আমরা কি করব, আমরা এখানে এর পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। অর্থাৎ 7.8কে আমরা কি লিখব, আমরা প্রায় লিখতে পারবো কত 8 লিখতে পারবো। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কয়টি হবে, অবশ্যই 8টি হবে। তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবো। এখন তাহলে আমরা যখন গণসংখ্যা সারণী তৈরি করব তখন কি করব, আমরা এখানে শ্রেণী ব্যবধানগুলো তুলব। অর্থাৎ এখানে কি হবে নম্বরগুলো হবে, নম্বরের আমরা কি লিখব শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এরপরে এখানে হবে কি, আমরা এখানে লিখব ট্যালি সংখ্যা। আমরা ট্যালি সংখ্যা সম্পর্কে আগেই জেনেছি আগের শ্রেণীগুলোতে। আর এখানে লিখব গণসংখ্যা, অর্থাৎ কতজন করে রয়েছে। এখন তাহলে আমাদের শুরু হবে কত থেকে, আমরা জানি সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছিলাম, আমরা সর্বনিম্ন সংখ্যা পেয়েছিলাম আমরা 22। তাহলে এখান থেকে আমরা 22 থেকে শুরু করতে পারি। আর যদি চাই আমরা 10 যেহেতু আমাদের ব্যবধান হবে, তাহলে আমরা 21 থেকে 30 পর্যন্ত নিতে পারি, যাতে আমাদের একটি সুন্দর এখানে আকৃতি দাঁড়ায়। এরপরটি হবে 31 থেকে 40, এরপর হবে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। অবশ্যই দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8টি কি হবে শ্রেণী হবে। এখন আমাদের বের করতে হবে 21 থেকে 30-এর ভেতর কতজন আসলে আমাদের এখানে রয়েছে। আপনারা চাইলে আপনাদের সুবিধার জন্য পেন্সিল দিয়ে কেটে কেটে আপনারা হিসাবটি করতে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন কোথায় কোনটি বাদ গেছে। যেমন আমরা এখান থেকে 22 নিতে পারি, একটি পেয়েছি আমরা। এরপরে এখানে একটি 22, এখানে একটি 22, এখানে 27। তাহলে আমরা কয়টি পাচ্ছি আসলে, আমরা পাচ্ছি এখানে 4টি। তাহলে 4টির জন্য ট্যালি, এখানে আমরা 4টি দাগ দিলাম আর এখানে লিখলাম 4। এরপরে আমরা 31 থেকে 40-এর ভেতর কতজন পাচ্ছি আমরা দেখে নিই। আমরা এখান থেকে পাচ্ছি 31 আর আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে 33। তাহলে আমরা কয়টি পাচ্ছি, আমরা পাচ্ছি 2টি, অর্থাৎ 2 জন। এরপর আমরা 41 থেকে 50-এর ভেতর কতজন পাচ্ছি আমরা দেখে নিই। যেমন 41 থেকে 50, এই 50 নিতে হবে 1। এরপরে আমরা নেব হচ্ছে এখানে 2 3 4 5 6 7 8 9 10 এবং 11। তাহলে আমরা পাচ্ছি 11 জন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর আমরা 51 থেকে 60 জনের ভিতর কত পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি। 51 থেকে 60-এর ভিতর এখানে 1, এরপর 2, এরপরে 3 4 5 6 7। তাহলে আমরা কতজন পাচ্ছি 7 জন। 1 2 3 4 5 6 7। এরপরে আমরা 61 থেকে 70-এর ভেতর কতজন পাচ্ছি দেখে নিই। আমরা 61 থেকে 70-এ পাচ্ছি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন। তাহলে আমরা পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16 জন। এরপরে আমরা 71 থেকে 80-এর ভেতর কতজন পাচ্ছি আমরা 71 থেকে 80-এর ভেতরে এখানে 1, এরপরে এখানে 2 3 4
5 6 7 8 9 জন। আমরা কতজন পাচ্ছি? 9 জন। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা 81 থেকে 90 এর ভেতর কতজন পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কতজন পাচ্ছি? 7 জন। 1 2 3 4 5 6 7। এরপর 91 থেকে 100 এর ভেতর আমরা কতজন পাচ্ছি? অবশিষ্ট আর কত থাকবে? 1 জন 2 জন 3 জন এবং 99 যখন নিয়েছিলাম তখন 4 জন। 1 2 3 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 60 জন হয়ে গেছে কিনা দেখি। 4 2 6 6 11 17 17 7 24 24 7 16 40, এখানে 49 56 এবং 60। তাহলে আমরা কত পাচ্ছি? মোট 60 জন। তাহলে এভাবেই আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবো। আমাদেরকে প্রশ্নে বলা আছে নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ 1000 টাকায় দেওয়া হলো। 5 শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এখন তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আমরা জানি আমাদেরকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বের করে নিতে হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 178 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 130। তাহলে আমাদের পরিসর কত হবে? আমরা লিখবো আগে এখানে সর্বোচ্চ সংখ্যা 178, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? 130। সুতরাং পরিসর কত হবে? আমরা জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, অর্থাৎ কত পাবো আমরা? আমরা পাবো হচ্ছে এখান থেকে 49। তাহলে শ্রেণী সংখ্যা কত হবে? আমাদেরকে কত করে ধরতে বলেছে? এখানে দেখুন আমাদেরকে বলে দিয়েছে 5 শ্রেণী ব্যাপ্তি ধরতে। তাহলে শ্রেণী সংখ্যা হবে কত? 49 ভাগ 5, অর্থাৎ কত হবে? 9.8। 9.8কে আমরা কত ধরব? 10 ধরব। তাহলে এখন 10টি শ্রেণী হবে আমাদের। এখন আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি 130 থেকেও শুরু করতে পারি, চাইলে এর এক ঘর আগে থেকে শুরু করতে পারি। আমরা যদি এখান থেকে 130 থেকে শুরু করি তাহলে কত হবে? 130 থেকে 134, 135 থেকে 139, 140 থেকে 144, 145 থেকে 149, 150 থেকে 154, 155 থেকে 155 থেকে 159, 160 থেকে 164, 165 থেকে 169, 170 থেকে 174 এবং 175 থেকে 179। এখন আমাদেরকে কি করতে হবে? এই সংখ্যাগুলোর ভেতরে কতগুলো করে সংখ্যা রয়েছে সেগুলো বের করতে হবে। তাহলে 130 থেকে 134-এ আমরা আসলে কতজন পাই আমরা দেখে নিই। 130-এ এখানে 1 জন, এরপরে আর কতজন পাচ্ছি? 133, এরপরে পাচ্ছি আমরা হচ্ছে 132 এবং এরপরে আমরা পাচ্ছি হচ্ছে 132, অর্থাৎ কতজন পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 4 জন। 1 2 3 4 লিখে নিলাম। এরপরে আমরা কতজন পাচ্ছি? 135 থেকে 39-এ আমরা দেখি। 135 থেকে 39-এর ভেতর রয়েছে 138, এরপরে রয়েছে 136, এরপরে রয়েছে 137। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 জন। এরপরে আমরা 140 থেকে 44-এ কতজন পাচ্ছি দেখে নিই। 140, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন। আমরা কতজন পাচ্ছি? 11 জন, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর 145 থেকে 149-এ আমরা কতজন পাচ্ছি দেখে নিই। 145 থেকে 149-এ দেখুন আমরা পাচ্ছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কতজন পাচ্ছি? 12 জন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন।
এরপরে আমরা 150 থেকে 154তে কতজন পাচ্ছি দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 কতজন পাচ্ছি 10 জন। 1 2 3 4 5 6 7 8 9 10 জন। 155 থেকে 159 আমরা কতজন পাচ্ছি দেখে নিই। 1 2 3 4 5 জন। কতজন পাচ্ছি 5 জন। 1 2 3 4 5। এরপরে 160 থেকে 64তে আমরা কতজন পাচ্ছি 1 2 3 4। কতজন পাচ্ছি 4 জন। এরপর আমরা দেখতে পাচ্ছি 165 থেকে 169 আমরা কোনো সংখ্যাই বা কোনো নম্বরই পাচ্ছি না, তাহলে কি লিখবো এখানে 0। এরপরে আমরা 170 থেকে 74-এর ভিতরে কোনো সংখ্যা পাচ্ছি না, এখানে 0। আর 175 থেকে 79-তে আমরা 178 পাই, তাহলে লিখবো 1। তাহলে আমরা গুণে দেখি আমরা মোট কতজন পাচ্ছি। 4 3 7 7 11 18 18 12 30 30 10 40 40 5 45 45 4 49 এবং 1 কত হলো 50 জন। তাহলে আমরা লিখবো মোট 50। তাহলে এভাবে আমরা আমাদের গণসংখ্যা সারণীটি তৈরি করতে পারবো। আমাদেরকে বলেছে তোমাদের বিদ্যালয়ের 8ম শ্রেণী 30 জন ছাত্রের ওজন কেজিতে দেয়া আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 40 42 55 42 এ ধরনের 30টি আমাদের সংখ্যা দেয়া আছে। এগুলো কিসের? এগুলো হচ্ছে কেজি, কত কেজি করে। এখন বলেছে মানের ক্রমানুসারে সাজাও। আমরা দুইভাবে সাজাতে পারি। আমরা আগেই বলেছি আমরা বিন্যস্ত করতে পারি দুইভাবে, একটি হচ্ছে ঊর্ধ্বক্রমে আর একটি হচ্ছে অধক্রমে। তাহলে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই, কতে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আমরা কি পাই? আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আসবে হচ্ছে কত 40। আমাদের এখানে 40 কয়টি রয়েছে? আমাদের এখানে 40 রয়েছে 1 2 3 4 5টি। তাহলে প্রথমে আমরা 5টি 40 লিখে ফেলি। 1 2 3 4 5। এরপর আমাদের রয়েছে কত? আমরা দেখি এরপরে রয়েছে 42। অর্থাৎ কয়টি? 1 2 3 4, 4টি 42 রয়েছে। তাহলে আমরা 4টি 42 লিখে ফেলি। এরপরে আমাদের 43 কয়টি রয়েছে আমরা দেখি। আমাদের 43 রয়েছে এখানে 1টি 2টি 3টি। তাহলে 3টি 43 রয়েছে, আমরা 3টি 43 লিখি। 1 2 3। এরপরে আমাদের 44 কয়টি রয়েছে আমরা দেখি। আমাদের এখানে 44 রয়েছে 1টি 2টি 3টি। তাহলে 3টি 44 আমরা লিখে ফেলি। এরপরে আমাদের 45 কয়টি রয়েছে আমরা দেখি। এখানে রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে 5টি 45 রয়েছে, আমরা 5টি 45 লিখে ফেলি। এরপরে আমাদের 46 রয়েছে কয়টি আমরা দেখি। আমাদের 46 রয়েছে 1টি। তাহলে 1টি 46 আমরা লিখে ফেলি। এরপরে আমাদের 47 রয়েছে কয়টি আমরা দেখি। আমাদের 47ও রয়েছে 1টি। তাহলে 1টি 47 আমরা লিখে ফেলি। এরপরে আমাদের 50 রয়েছে কয়টি আমরা দেখি। তাহলে 50 রয়েছে 1 2 3 4 5। 5টি আমাদের কি রয়েছে 50 রয়েছে। তাহলে 1 2 3 4 এবং 5টি 50 আমরা লিখে ফেললাম। এখন আমাদের আর কি রয়েছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 52 রয়েছে। 52 রয়েছে কয়টি? 1টি। এরপরে আমাদের আর কি কি বাকি আছে? আমাদের বাকি আছে হচ্ছে 55। এরপর একটি 55 এবং একটি কি রয়েছে 56। তাহলে আমরা দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30টি সংখ্যাকেই আমরা কি করলাম? মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এখন আমাদেরকে বলেছে গণসংখ্যা সারণী তৈরি করতে। তাহলে এখন দেখুন তো গণসংখ্যা সারণী তৈরি করাটা আমাদের জন্য যেহেতু একদম সহজ হয়ে গেল। কিভাবে? কারণ হচ্ছে আমরা সাজিয়ে ফেলেছি। তাহলে আমরা এখন খুব সহজেই এখান থেকে বেছে বেছে এখানে বসাতে পারবো। এখন এর জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই পরিসর প্রথমে বের করতে হবে। তাহলে পরিসর আমরা কিভাবে বের করবো? আমরা জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ 56 বিয়োগ কত 40 যোগ 1 কত দাঁড়াচ্ছে আমাদের
এখানে আসছে হচ্ছে 17, অর্থাৎ এখানে 16 যোগ 1 17। এখন তাহলে শ্রেণী সংখ্যা কত হবে? আমরা যদি 10 করে নিই শুধুমাত্র কি হবে? 1.7 অর্থাৎ 2 হবে। আমরা যদি 5 করে নিই তাহলে কত পাবো? দেখুন আমরা এখানে লিখতে পারি 17 ভাগ 5 সমান সমান কত? আমরা পাবো হচ্ছে এখান থেকে 3.4। তাহলে এখান থেকে আমরা এটাকে কত লিখব? আমরা লিখব হচ্ছে 4। আমরা এখানে কি লিখব? আমরা লিখব শ্রেণী ব্যবধান 5 ধরে। এখন তাহলে আমরা এখানে আমাদের কাজগুলো করে ফেলি। এখানে আমাদের যেহেতু 40 থেকে আমরা নিব 40 থেকে কি লিখব? 44, এরপরে 45 থেকে 49, 50 থেকে 54 এবং 55 থেকে 59। তাহলে এখানে 40 থেকে 44-এ কতজন রয়েছে আমরা জানি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন। তাহলে আমরা এখানে 15 লিখব, আর এখানে কি লিখব? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এরপরে আমাদের রয়েছে 45 থেকে 49। তাহলে আমরা দেখি 45 থেকে 49-এ 1 2 3 4 5 6 7 জন। তাহলে আমরা লিখব 7, 1 2 3 4 5 6 7। এরপরে আমাদের রয়েছে কত? 50 থেকে 54। তাহলে 50 থেকে 54 1 2 3 4 5 6। তাহলে কতজন? 6 জন। 1 2 3 4 5 6। আর সর্বশেষ 55 থেকে 59 পর্যন্ত অর্থাৎ কতজন রয়েছে? 2 জন। তাহলে এখানে 2 লিখে ফেললাম। এখন আমরা মোট কতজন পাচ্ছি দেখুন। 15 7 22, 22 6 28, 28 2 30। তাহলে মোট 30 জন। অবশ্যই এখানে মোট যতজন সংখ্যা দেয়া থাকবে আমাদের মোট ততই আসতে হবে, না হয় কিন্তু আমাদের হিসেবে ভুল বলে আমরা ধরে নিতে পারবো। আমাদেরকে বলেছে কোনো এলাকায় 35টি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো। তাহলে 35টি পরিবারে কতজন করে রয়েছে এগুলো আমাদেরকে দেয়া আছে। আমাদেরকে বলেছে শ্রেণীব্যাপ্তি 2 নিয়ে গণসংখ্যা গঠন করতে। তাহলে প্রথমে আমাদের কাজ কি? পরিসর। তাহলে এখানে আমরা কি লিখব? সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত সেটা আমরা প্রথমে বের করব। তাহলে প্রথমে কিন্তু আমরা এগুলো লিখে নিব, আমরা না দেখিয়ে সরাসরি পরিসরে চলে যাচ্ছি। তাহলে পরিসর সমান কি হবে? আমাদের পরিসর পাবো হচ্ছে কত? সর্বোচ্চ সংখ্যা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত? 10, এবং সর্বনিম্ন সংখ্যা আমরা কত পাচ্ছি? সর্বনিম্ন সংখ্যা পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে 2। তাহলে কত হবে? 10 বিয়োগ 2 যোগ 1, অর্থাৎ কত? 10 থেকে 2 গেলে 8, 8 আর 1 যোগ করলে হবে 9। এখন শ্রেণী সংখ্যা কত হবে? আমাদেরকে যেহেতু এখানে বলে দিয়েছে কত ধরতে হবে? 2 করে। তাহলে শ্রেণী সংখ্যা হবে 9 ভাগ 2 সমান কত? আমরা পাবো হচ্ছে 4.5 বা কয়টি? 5টি বা 5। এখন আমরা এখানে কি লিখব? শ্রেণী ব্যাপ্তি। এখানে আমরা লিখব হচ্ছে ট্যালি সংখ্যা, আর এখানে লিখব গণসংখ্যা। এখন তাহলে প্রথমে আমরা কত থেকে শুরু করব? আমরা 2 থেকে শুরু করতে পারি। 2 থেকে 3, এরপরে কত হবে? 4 থেকে 5, 6 থেকে 7, 8 থেকে 9 এবং 10 থেকে 11। তাহলে প্রথমেই আমরা দেখি কত পাচ্ছি। আমরা যদি 2 থেকে 3 দেখি তাহলে কত পাবো এখান থেকে? 1 2 3 4 5 এবং 6। কতজন পাচ্ছি? 6 জন। আর এখানে 1 2 3 4 5 6। এরপরে আমরা কতজন পাচ্ছি? 4 থেকে 5-এ 4 এবং 5 নিব শুধু। 1 2 3 4 5 6 7 8 9 10 11। কতজন পেলাম? 11 জন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপরে আমরা কতজন পাচ্ছি? 6 থেকে 7-এ আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9। কতজন পেলাম? 9 জন। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা 8 থেকে 9 কতজন পাচ্ছি দেখে নিই। 1 2 3 4 5 6 7। কতজন পেলাম? 7 জন। 1 2 3 4 5 6 7। আর এখানে
10 থেকে 11 অর্থাৎ 10-এ পাচ্ছি 1 এবং এখানে পেয়েছিলাম 1 অর্থাৎ 2 জন। আমাদের দেখি 35 জন হচ্ছে কিনা, তাহলে 6 11 17 17 9 26 26 7 33 33 2 35। তাহলে এভাবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবো। আমাদেরকে বলেছে 30 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় নিচে দেয়া আছে, অর্থাৎ প্রতি ঘন্টায় কত টাকা করে পান দেয়া আছে। আমাদেরকে বলেছে শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করতে বা গঠন করতে। আমরা এই জন্য প্রথমে কি করব, সরাসরি আমরা এখানে পরিসর বের করে ফেলবো, এরপর শ্রেণী সংখ্যা বের করব। আমরা এখানে জানি সর্বোচ্চ সংখ্যা কত পাই, সর্বোচ্চ সাংখ্যিক মান লিখবো আমরা, যেহেতু এখানে আমরা টাকায় মজুরি, আমরা এখানে টাকাটা আর লিখছি না। সাংখ্যিক মানটা এখানে আমরা কত পাচ্ছি, সর্বোচ্চ পাচ্ছি হচ্ছে আমাদের এখানে দেখি আমরা পাচ্ছি হচ্ছে 50, আর সর্বনিম্ন সাংখ্যিক মান পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 20। তাহলে সুতরাং পরিসর আমরা কত পাবো, 50 বিয়োগ 20 যোগ 1 অর্থাৎ কত, 31। সুতরাং আমরা কি পাবো, শ্রেণী সংখ্যা সমান কত, 31 ভাগ কত, 5 অর্থাৎ কত, আমরা পাবো হচ্ছে 6.2, যাকে আমরা কি লিখবো, 7। তাহলে 7টি আমরা এখানে শ্রেণী পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, শ্রেণী ব্যাপ্তি এরপরে এখানে হচ্ছে ট্যালি সংখ্যা, এখানে হচ্ছে গণসংখ্যা। তাহলে এখানে আমরা প্রথমে কত থেকে, 20 থেকে যদি নেই, 20 থেকে কত, 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে কত, 44, 45 থেকে 49, 50 থেকে 54, অর্থাৎ এই ঘরে যেখানে শেষ হবে এর পরবর্তী সংখ্যা থেকে এই ঘরে শুরু হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 20 থেকে 24-এ দেখে নিই। তাহলে 20 থেকে 24-এর ভিতরে পাচ্ছি আমরা 1 2 3 4, কতজন পেলাম আমরা, 4 জন। এরপরে আমরা 25 থেকে 29-এ কতজন পাচ্ছি দেখি, 1 2 3 4 5 6, কতজন পেলাম, 6 জন। 1 2 3 4 5 6। এরপরে 30 থেকে 34-এ আমরা কতজন পাচ্ছি দেখে নিই, 1 2 3, কতজন পেলাম, 3 জন। 1 2 3। এরপরে আমরা 35 থেকে 39-এ কতজন পাচ্ছি, 1 2 3 4 5 6, কতজন পেলাম, 6 জন। 1 2 3 4 5 6। এরপরে 40 থেকে 44-এ আমরা কতজন পাচ্ছি দেখি, 1 2 3 4 5 6, কতজন পেলাম, 6 জন। 1 2 3 4 5 6। 45 থেকে 49-এ আমরা কতজন পাচ্ছি দেখি, 45 এখানে পাচ্ছি একটি, এখানে পাচ্ছি একটি, অর্থাৎ 2। এবং 50 থেকে 54-তে আমরা কতজন পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1 2 3। এখন তাহলে আমরা দেখি মোট কতজন পাই আমরা। তাহলে মোট হচ্ছে আমাদের এখানে এই ঘরটির আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে মোট আমরা কতজন পাচ্ছি, 30 জন যেহেতু দেয়া আছে, 30 জন হচ্ছে কিনা দেখি। 4 6 10, 10 3 13, 13 6 19, 19 6 25, 25 2 27, 27 3 30। আমাদেরকে বলেছে নিচের গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং প্রচুরক আসন্ন নির্ণয় করতে। এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। এখানে এখন আমরা একটি নতুন বিষয় খেয়াল করি। এখানে 11 থেকে 20, 21 থেকে 30। যখন আমরা আয়তলেখ আঁকতে যাব তখন 20 21, দেখুন এখানে 20 এবং 21-এর মধ্যে একটি ঘর ব্যবধান রয়েছে। তাহলে এখানে মাঝামাঝি যদি কোনো মান থাকে তাহলে কিন্তু সেটি আমরা তখন নিতে পারি না। এক্ষেত্রে আমরা তখন কি করি, আমরা এখানে অবিচ্ছিন্ন একটি শ্রেণীসীমা নেই। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কখন নিই, যখন আমাদের কি থাকে না, পূর্ণ সংখ্যা থাকে না। যখন পূর্ণ সংখ্যা আমরা পাবো না তখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা নিয়ে কাজ করব। আর পূর্ণ সংখ্যা হলে তখন আমরা বিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা নিয়ে কাজ করতে পারবো। আমাদের সুবিধার্থে আমরা সবসময় চেষ্টা করব অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা নিয়ে কাজ করতে। তাহলে এখানে অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যার নিয়মটা আমরা একটু বুঝে নিই। আমরা সবসময় কি করব, যেখান থেকে শুরু হয়েছে তার 0.5 থেকে শুরু করব
এবং কি করব, যেখানে শেষ হয়েছে তার 0.5 পরে শেষ করব। অর্থাৎ এখানে কি হবে, আমরা যখন শ্রেণীব্যাপ্তি এখানে লিখব যে 11 থেকে 20, তখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কত লিখব, তখন লিখব হচ্ছে 10.5 থেকে 20.5 পর্যন্ত। ঠিক একইভাবে যখন আমরা কি করব, আমরা এখান থেকে যখন 21 থেকে 30 পর্যন্ত নিব, তখন কি হবে, দেখুন এই 21-এর 0.5 আগে থেকে শুরু হবে, অর্থাৎ 20.5 থেকে শুরু হবে। অর্থাৎ কোনো কি সংখ্যাই বা কোনো মানই কিন্তু এখানে তাহলে আর বাদ যাওয়ার সুযোগ নেই। এখানে কোথায় শেষ হবে, 30.5 গিয়ে শেষ হবে। এর পরের ঘরটি কিন্তু আসলে দেখুন কোথা থেকে শুরু হবে, 30.5 থেকে 40.5 গিয়ে শেষ হবে। অর্থাৎ যেখানে আমাদের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত। তাহলে এভাবে করেই আমরা সবগুলো শ্রেণীব্যাপ্তি অনুসারে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা কতজন রয়েছে তা তুলে নিতে পারবো। 10, 20, 35 এভাবে করে আমরা সবগুলো তুলে নেব। এখন আমরা কি করব, আয়তলেখ আঁকবো। আমরা এখানে এই ছকটি এঁকে দেখাচ্ছি না, আপনারা এভাবে ছক আকারে এঁকে নেবেন। এখন আমরা সরাসরি চলে যাই আয়তলেখ আঁকাতে। দেখুন আমরা এখানে ছক কাগজে এখানে ও হচ্ছে 0, 0 বিন্দু, এরপরে এখানে হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই এবং ওয়াই প্রাইম আমরা এখানে নিলাম। এখানে এক্স ওয়াই অক্ষে আমরা কি কি করব, আমরা এখানে এক্স অক্ষে কোন মানগুলো রাখবো এবং ওয়াই অক্ষে কোন মানগুলো রাখবো। আমরা শ্রেণীব্যাপ্তি বা যেখানে আমরা ক্রম অনুসারে মানগুলো পাবো সেগুলোকে আমরা কোথায় রাখবো, আমাদের এক্স অক্ষে রাখবো। অর্থাৎ এদিকে থাকবে আমার শ্রেণীব্যাপ্তি এবং এদিকে থাকবে কি আমার গণসংখ্যা। এখন আমরা কিভাবে মানগুলো বসাবো, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে কত থেকে দেয়া আছে, 11 থেকে দেয়া আছে। আমাদের এখানে মান শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে। আমরা চাইলে এখান থেকে মান বসানো শুরু করতে পারবো না। এইসব ক্ষেত্রে আমরা কি করব, একটু ভাঙা চিহ্ন দেব। এগুলোকে বলা হচ্ছে ভাঙা চিহ্ন। ভাঙা চিহ্ন দিয়ে আমরা কি বোঝাচ্ছি, যে আমাদের এখানে একটি নির্দিষ্ট মান আছে যার কিন্তু আসলে কি নেই, কোনো গণসংখ্যা বা এর কোনো মান আমরা ওয়াই অক্ষে পাই না, বা এখানে এক্স অক্ষেও এতটুকু পর্যন্ত স্থান পর্যন্ত কোনো মান নেই। আমরা শুরু করব সরাসরি কোথা থেকে, আমরা জানি অবিচ্ছিন্ন সংখ্যা মধ্যে শুরু হচ্ছে 10.5 থেকে। এখন এই যে ক্ষুদ্রতম ঘরগুলো যেগুলো বর্গ একক আমরা দেখতে পাচ্ছি, এরা হচ্ছে একটি বর্গ। এখন এগুলোকে আমরা বলছি বর্গ একক। আমরা মানগুলো কিভাবে বসাবো, মানগুলো বসানোর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ছক কাগজে সবগুলো মান আমরা বসাতে পারছি কিনা। যেমন দেখুন 11 থেকে 20 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, প্রায় আমরা কি পাচ্ছি, 9টি ঘর পাচ্ছি। তাহলে 9টি আমাদের স্তম্ভ এখানে আসবে। এখন এই 9টি স্তম্ভ আসলে এই জায়গাতে কি আমার বসানো সম্ভব হবে? আমি এটি কি করতে পারি, আমরা চেষ্টা করব এখানে আমাদের ছক কাগজ অনুসারে কাজ করার। যেমন এই যে আমরা যে একটি বর্গ একক, এই একটি বর্গ একক, এক্স অক্ষে মানগুলোকে যদি আমরা প্রতি 2 বর্গ একক সমান সমান যদি আমরা কি করি, 10 একক চিন্তা করি, তাহলে কি হয়, তাহলে দেখুন এখানে 10 ঘর কিন্তু এখানে 2টি ঘরের মধ্যে চলে আসে। যেমন আমরা যদি 5 সমান সমান কি করি, 1 ধরি, তাহলে 10 সমান কত হবে, 2। এখানে 11 থেকে 20 পর্যন্ত কত, 10টি ঘর রয়েছে। তাহলে এখানে অবশ্যই আমরা কি করতে পারি, যে 2 ঘর করে ধরলে আমরা এখানে মানগুলোকে বসানোর চেষ্টা করতে পারি। আর একইভাবে ওয়াই অক্ষের দিকে যখন আমরা গণসংখ্যাগুলো বসানোর চেষ্টা করব, তখন দেখুন তো এখানে 10, 20 এতগুলো কি মান রয়েছে, নেই। আমরা এখানেও কি করতে পারি, আমরা 2 করে ধরতে পারি, যেমন তাহলে 2 করে ধরে আমরা কাজ করতে পারি। এভাবে করে আমরা কত করে ধরবো সেটি কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে। আমরা কি লিখব, আমরা প্রথমে খাতায় লিখব যে এক্স অক্ষে 5 একক সমান 1 বর্গ একক ও ওয়াই অক্ষে 2 একক সমান 1 বর্গ একক ধরে আমরা কি করব, শ্রেণীব্যাপ্তি ও গণসংখ্যা ছক কাগজে স্থাপন করে পাই। এই কথাগুলো আমরা লিখে নেব। তাহলে এখানে আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 10.5, তাহলে এর পরেরটি কত হবে, 20.5, এরপরে 2 ঘর পরে কত হবে, 30.5, এখানে হবে 40.5,
এখানে হবে 50.5, 60.5, 70.5, 80.5 এবং 90.5। এখানে হবে 100.5। এখানে আমরা এখন কি করব, 10.5 থেকে আমার 20.5 পর্যন্ত দূরত্বে কতজন রয়েছে? 10 জন রয়েছে। তাহলে এখানে আমরা কি বলেছিলাম, এখানে 2 একক সমান 1 বর্গ একক ধরবো। তাহলে 10 এককের জন্য কত হবে? 5 বর্গ একক, অর্থাৎ 1 2 3 4 5। এতটুকু পর্যন্ত আমার কি হবে? 10। তাহলে আমরা কি করব, এখন এদেরকে আমরা গাঢ় করে দেব। অর্থাৎ আমরা কি করব, এখানে এটি হচ্ছে আমাদের 10.5 থেকে 20.5 পর্যন্ত 10 জন রয়েছে। এদেরকে আমরা পেন্সিল দিয়ে একদম গাঢ় করে দিব। এরপরে 20.5 থেকে 30.5 পর্যন্ত আমাদের রয়েছে 20 জন, অর্থাৎ কত ঘর হবে? অবশ্যই 10 ঘর হবে, কারণ কি 2 একক সমান 1 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আমাদের এখানে রয়েছে 30.5 থেকে 40.5 এর ভিতরে রয়েছে কত? 35 জন। অর্থাৎ আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 17.5 পাবো। অর্থাৎ 10 পর্যন্ত তো এখানে 11 12 13 14 15 16 17 17.5। তাহলে এখানে আমরা 30.5 থেকে 40.5 পর্যন্ত নিয়ে ফেললাম। এরপরে রয়েছে 40.5 থেকে 50.5 পর্যন্ত 20 জন, অর্থাৎ কত? 10। আর 10 আমরা আগে নিয়েছি, এতটুকু পর্যন্ত আমরা জানি। এরপরে রয়েছে 15, অর্থাৎ কত হবে? 7.5। 1 2 3 4 5 6 7 7.5। এরপরে রয়েছে 10, অর্থাৎ 5 ঘর। 1 2 3 4 5। এরপরে রয়েছে 8, অর্থাৎ 4 ঘর। এরপরে রয়েছে 5, অর্থাৎ 2.5 ঘর। এরপর রয়েছে 3, অর্থাৎ 1.5 ঘর। তাহলে এভাবে করে গাঢ় করে দিয়ে আমরা আমাদের কি পাবো? আমরা আমাদের এখান থেকে আয়তলেখা পাবো। এখন বলেছে আমাদের প্রচুরক। প্রচুরক বলতে আমরা কি বুঝি? যেখানে প্রচুর রয়েছে। তাহলে এখানে প্রচুর কোথায় রয়েছে? প্রচুরতা আমরা দেখতে পাচ্ছি এখানে 30.5 থেকে 40.5 পর্যন্ত এই ঘরে রয়েছে। এখন আমরা কি কাজ করব? আমাদের প্রচুরক নির্ণয় করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আমরা এই যে ঘর রয়েছে এই ঘরের সাথে এর আগের এবং পরের স্তম্ভের সাথে একটি সম্পর্ক তৈরি করব। কিভাবে সেই সম্পর্কটি তৈরি করব? আমরা এখানে এই কোণা থেকে এই বিন্দু থেকে এর আগের ঘরের যে বিন্দুতে সম্পর্ক রয়েছে তার সাথে দাগ টেনে যোগ করে দিব এবং এখানের এই ঘর থেকে কোণাকুনি এই ঘরে যোগ করে দিব চতুর্ভুজের মতো। এখন আমরা দেখতে পাচ্ছি এরা একটি বিন্দুতে ছেদ করেছে। এই ছেদবিন্দুটিকে যদি আমরা একটু সরাসরি লাগিয়ে দিতে চাই তাহলে আমরা দেখব এরা নিচে এসে কি করেছে? একটি বিন্দু পর্যন্ত এসেছে। দেখতে পাচ্ছি এই বিন্দুতে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক মাঝামাঝি 30.5 থেকে 40.5 ঠিক মধ্যখানে এসেছে। তাহলে কত হবে? 30.5 এবং 40.5 এর মাঝামাঝি কত? মাঝামাঝি হচ্ছে 35.5। তাহলে আমাদের নির্ণয় প্রচুরক হচ্ছে 35.5। আমাদের সরাসরি একদম যে মিলে যাবে তা কিন্তু নয়, আমাদেরকে বলেছে আসন্ন। তাই আমাদের নির্ণয় প্রচুরক হচ্ছে 35.5। আমাদেরকে বলেছে আন্তর্জাতিক মানের টি-20 ক্রিকেট খেলায় কোনো দলে সংগৃহীত রান এবং উইকেট পতনের পরিসংখ্যান নিচে সারণীতে দেওয়া হয়েছে, আয়তলেখ আঁকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 20টি ওভারের মধ্যে কোন ওভারে কত রান করে নেওয়া হয়েছে এবং কোন ওভারে কয়টি উইকেট পড়েছে এগুলো লেখা আছে। আমাদেরকে ইঙ্গিত হিসেবে কি দেওয়া আছে? আমাদেরকে বলা আছে এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর রান ধরতে এবং গোল চিহ্ন করে দিতে যেখানে উইকেটের পতন ঘটেছে।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি করব, আমরা এখানে আমার মতো করে আমি আমার ছক কাগজ অনুযায়ী কত বর্গ একক সমান কত ধরবো সেটি নিব, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানে 1 থেকে 20 ওভার পর্যন্ত, তাহলে এখানে আমি 1 থেকে 20 পর্যন্ত প্রতি 1 বর্গ একক সমান সমান 1 একক নিব, এবং y অক্ষেও প্রতি 1 বর্গ একক সমান 1 একক নিব, অর্থাৎ x ও y অক্ষে প্রতি 1 বর্গ একক সমান 1 একক ধরে আমরা কি করব, রান ও ওভার সংখ্যা ছক কাগজে স্থাপন করব। আমার এখানে আসলে কি করতে হবে, এখানে 0 ওভার থেকে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এবং 20 ওভার পর্যন্ত আমরা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে, 0 থেকে 1 এর মধ্যে নিয়েছিল 6 রান। তাহলে এখানে আমরা এখানে নিতে পারি 1 2 3 4 5 6 বা 5 ঘর 5 ঘর করে আপনাদের নিজেদের মতো সুবিধা মতো নিতে পারেন, নাও নিতে পারেন। 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত আমি নিয়ে রাখলাম। এখন তাহলে দেখুন আমি 0 থেকে 1 ওভারে নিয়েছে 6 রান, অর্থাৎ 6 কোথায়, এখানে। এরপরে দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 2 ওভারের ভিতর নিয়েছে 8 রান। এরপরে দেখতে পাচ্ছি 2 থেকে 3 ওভারের ভিতর নিয়েছে 10 রান। এরপর দেখতে পাচ্ছি 3 থেকে 4 ওভারে নিয়েছে 8 রান। এরপরে 4 থেকে 5 ওভারে নিয়েছে 12 রান। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 ওভারে নিয়েছে 8 রান। এরপরে 6 থেকে 7 ওভারে নিয়েছে 6 রান। এরপরে 7 থেকে 8 ওভারে নিয়েছে 12 রান। এরপরে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 ওভারে নিয়েছে 7 রান। এরপরে 9 থেকে 10 ওভারে নিয়েছে 15 রান। এরপরে 10 থেকে 11 ওভারে নিয়েছে 10 রান। এগারো থেকে 12 ওভারে নিয়েছে 12 রান। 12 থেকে 13 ওভারে নিয়েছে 14 রান। 13 থেকে 14 ওভারে নিয়েছে 10 রান। 14 থেকে 15 ওভারে নিয়েছে 8 রান। 15 থেকে 16 ওভারে নিয়েছে 12 রান। এরপরে 16 থেকে 17 ওভারে নিয়েছে 8 রান। এরপরে 17 থেকে 18 ওভারে নিয়েছে 14 রান। এরপরে 18 থেকে 19 ওভারে নিয়েছে 8 রান। এবং 19 থেকে 20 ওভারে নিয়েছে 6 রান। তাহলে এভাবে করে আমরা 20 ওভারের রান লিখে ফেললাম। এখন কি বলেছে আমাদেরকে বলেছে যেখানে উইকেট পড়েছে সেখানে কি করতে, গোল চিহ্ন দিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় কোথায় উইকেট পড়েছে। আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 ওভারের ভিতরে একটি উইকেট পড়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 6 গিয়ে আমরা একটি গোল করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি 11, তাহলে 7 8 9 10 11, 11তে গিয়ে কয়টি উইকেট পড়েছে, 11তে একটি উইকেট পড়েছে। এরপরে
আমরা দেখতে পাচ্ছি এখানে 14, 14তে একটি, 12, 13, 14, 14তে একটি উইকেট পড়েছে। এরপর 15তে একটি উইকেট পড়েছে। এরপরে 16তে গিয়ে একটি উইকেট পড়েছে। এরপরে 17তে গিয়ে 2টি উইকেট পড়েছে, তাহলে আমরা 2টি বৃত্ত দিব। আর এরপরে 18, 19, 20-এ কোনো উইকেট পড়েনি। তাহলে এভাবে আমরা আমাদের আয়তলেখটি এঁকে নিতে পারবো। আমাদেরকে বলেছে কোনো এক শ্রেণী 30 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে নিচে দেয়া আছে, উচ্চতার আয়তলেখ আঁকো এবং এর থেকে প্রচুরক নির্ণয় করো। এই ধরনের সমস্যা আমরা করেছি। তাহলে এখানে আমরা যদি দেখি, প্রথমে পরিসর যদি নির্ণয় করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে পরিসর হবে, সর্বোচ্চ সংখ্যা পাই হচ্ছে আমরা কত, আমরা পাই হচ্ছে 180 এবং সর্বনিম্ন পাই হচ্ছে আমরা 145 যোগ কত 1, অর্থাৎ কত হবে আমাদের এখানে পাবো হচ্ছে আমরা 35 যোগ 1 অর্থাৎ 36। তাহলে এখন শ্রেণী সংখ্যা কত হবে, আমরা যদি 10 করে নিই তাহলে কি হবে, 36 ভাগ 10 অর্থাৎ 3.6, যাকে আমরা কত ধরতে পারি 4। আমরা কি লিখব, 10 ব্যবধান ধরে। এখন আমরা কি করব, দেখুন এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সম্পর্কে জেনেছি, যেখানে আমরা কি বলেছি, পূর্ণ সংখ্যা থাকবে না। এখন এখানে দেখুন, এখানে সবগুলো পূর্ণ সংখ্যা রয়েছে, এখানে মাঝামাঝি কিছু আসলে আসার সম্ভাবনা নেই। আমরা চাইলে এখানে সরাসরি এদেরকে কি করতে পারি, পূর্ণ সংখ্যা রেখে কাজ করতে পারি। এক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন কাজ করব তখন 145 থেকে আমরা কি করব, আমরা 155 পর্যন্ত নিব। এখানে 155 থেকে আমরা কি করব, 165 পর্যন্ত নেব। এখানে দেখুন 155 এখানে লিখেছি, এখানে লিখেছি, অর্থাৎ কি এখানে আসলে 145 থেকে 154 পর্যন্ত আমরা এখানে 155 নিব না, 155 কাউন্ট করব আমরা এখান থেকে। এখানে যখন আমরা গণসংখ্যা নিব তখন এখানে 155কে ধরে কাজ করব, কিন্তু 165কে ধরবো না, 164কে ধরবো। আর এখানে 165 থেকে ধরে আমরা 174 পর্যন্ত নিব। আর এখানে আমরা কি করব, আমরা 175 থেকে ধরে 180 পর্যন্ত নেব। এভাবে করে আমরা ট্যালি সংখ্যা এখানে আর গণসংখ্যা এখানে নিয়ে নিব। তাহলে এখানে শ্রেণী সংখ্যা হবে, আপনারা জানেন কিভাবে ছক তৈরি করতে হয়, আমরা শুধু এখানে দেখাচ্ছি। আর এখানে গণসংখ্যা কত পাচ্ছি আমরা দেখি এখান থেকে। তাহলে এখানে 145 থেকে 155তে অর্থাৎ 154 পর্যন্ত আমরা কত পাচ্ছি আমরা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে হচ্ছে 7 জন, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে আমরা কত পাচ্ছি, 155 থেকে 164 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ কত পাচ্ছি আমরা 7 জন এখানেও। এরপর আমরা কত পাচ্ছি, 165 থেকে 174 ভিতরে, 165 থেকে 174 পাচ্ছি হচ্ছে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কতজন পাচ্ছি, 10 জন। 6, 7, 8, 9, 10। এরপরে আমরা কত পাচ্ছি, 175 থেকে 85 ভিতরে, 1, 2, 3, 4, 5, 6। কত পেলাম, 6 জন। তাহলে কতজন হয়ে গেল মোট, 7, 7, 14, 10, 24, 24, 6, 30 জন। এখন আমরা আয়তলেখ এঁকে নেই। আমরা এখানে কি করব, ও 0, 0 থেকে এখানে x, x প্রাইম, এখানে y, y প্রাইম অক্ষর নিলাম। এখানে আমরা এখন কি করব, ভাঙা চিহ্ন দিতে হবে, কারণ কি শূন্য থেকে শুরু হয়নি, তাই কত থেকে শুরু হচ্ছে আমাদের শুরু হচ্ছে 145 থেকে। তাহলে আমরা এখানে 145 থেকে শুরু করব। এরপরে হবে 155। আমরা কত ঘর করে নিব, আমরা এখানে একটু সুন্দর করে জায়গা বেশি নিব। আমরা এখানে 3 বর্গ একক সমান 10 একক ধরব। তাহলে এখানে 155, 165, 175 এবং 185।
আর ওয়াই অক্ষে আমরা 1 বর্গ একক সমান 1 একক ধরব। আমরা এখানে ছক কাগজে এখানে কিন্তু লিখে নেব এক্স অক্ষে 10 একক সমান 3 বর্গ একক, ওয়াই অক্ষে 1 একক সমান 1 বর্গ একক কি ধরে বা ধরে না লিখতে পারেন আপনারা। তাহলে এখানে কতজন রয়েছে? 145 থেকে 155-তে আমরা পেয়েছি 7 জন। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এদেরকে আমরা 11 করে দিব। এরপরে 155 থেকে 65-তেও আমরা পেয়েছি কতজন? 7 জন। এরপরে আমরা 65 থেকে 75-এ পেয়েছি 10 জন। 1 2 3 4 5 6 7 8 9 10। আর সর্বশেষ 75 থেকে 85-তে পেয়েছি 6 জন। 1 2 3 4 5 6। তাহলে এভাবেই আমরা আয়তলেখ এঁকে নিতে পারি। এখন আমাদেরকে বলেছে প্রচুরক। তাহলে আমরা কি জানি? প্রচুরকের নিয়মটি হচ্ছে আমাদের সর্বোচ্চ কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে এই শ্রেণীতে। তাহলে কি করতে হবে? কোণাকুণি যোগ করে দিতে হবে। তাহলে অর্থাৎ এই কোণা থেকে এখানে যোগ করে দিব এবং এই কোণা থেকে এই কোণায় যোগ করে দিব। আমরা দেখতে পাচ্ছি এরা এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ কাছাকাছি। অর্থাৎ এদেরকে যদি আমরা নিচের দিকে টানি তাহলে দেখতে পাবো আমরা এখানে ছেদ করেছে, এই বিন্দুতে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 65-র পর থেকে আমরা 4-এ গিয়ে আমরা পাবো হচ্ছে প্রায় 170-এর কাছাকাছি। তাহলে আমরা লিখতে পারি প্রচুরক 170 প্রায়। আপনারা যদি 5 ঘর করে নেন তাহলে দেখবেন এখানে মানের তারতম্য ঘটছে, তখন দেখবেন হয়তো 166-67-এর কাছাকাছি একটি মান আপনারা পাবেন। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।